রোজার আগে 2026 সালে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, কমিশনকে চিঠি দেবে সরকার। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, শহীদ পরিবার ও আহতদের দেওয়া হবে আইনি সুরক্ষা। 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। নির্বাচনের সময় ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি। নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বললেন সালেউদ্দিন আহমদ। 24-এর 5 অগস্ট রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ, এর দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধের পালা, বললেন তারেক রহমান। দুর্নীতি করেও তৃতীয় শ্রেণীর কর্মী থেকে নিমিও এনটিসির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম হয়েছেন শত কোটি টাকার মালিক। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস আজ, তার স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে এবার নেই তেমন আয়োজন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন তিনি। এবারে নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। সাইফুল রিপনের প্রতিবেদন। প্রিয় দেশবাসী, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, গেল 1 বছরে দেশের শান্তি শৃঙ্খলা ফেরার পাশাপাশি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, অর্থনীতিতে গতিশীলতা এসছে, সংকট দূর হয়েছে। মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি। এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে। এ সময় জুলাই সনদ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানে বুধবার থেকেই কার্যক্রম শুরু হবে জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে। নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এ সময় উপকূলীয় ও গভীর সমুদ্র অর্থনীতি বিকাশে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি, তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় জানানো হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। এতে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। নির্বাচিত সরকার সংস্কারকৃত সাংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করবে। ঘোষণাপত্রে গণহত্যা, গুম, খুন, নির্যাতনের বিচারের দৃঢ় অভিপ্রায় জানান প্রধান উপদেষ্টা।
সাইফুল রিপনের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে ৩৬ জুলাই উদযাপনের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্টজনরা। অংশ নেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা, ছিলেন বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। জাতীয় সঙ্গীত আর অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংহতি জানিয়ে তার পাশে দাঁড়ান রাজনৈতিক দলগুলোর নেতারা। ঘোষণাপত্রে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থেকে শুরু করে ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি। ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যা, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এতে বলা হয়, রাজনৈতিক সাংবিধানিক সংকট মোকাবিলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে দেশের মানুষের প্রত্যাশা, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় জুলাই ঘোষণাপত্র পাঠ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এই ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগে সকল দুদুল্যমানতা কেটে যাবে। সেই সঙ্গে এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। এছাড়া এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বলেও জানান তিনি। দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা, তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে কোনো কোনো দল, কেউ আবার সমালোচনাও করেছে। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন তারা।
পরে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্র আসায় স্বস্তি জানালেও সার্বিক বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামায়াত। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে, অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি। কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই, এটা একটা রচনার মতো হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। তার মতে ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্র বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কার্যকর হবে বলে আশা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে। জুলাই ঘোষণাপত্রে সন্তোষ প্রকাশ করে গুম, খুন, চাঁদাবাজি, আয়নাঘরের পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। মা যেন সন্তান হারা হতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমাদের গুম, খুন, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেন নিঃস্ব না হয়। চাঁদাবাজি, জালেম এবং জুলুমবাজ এরা যেন দখলবাজি না থাকে, এইটা বিশেষ করে অন্তর্বর্তী সরকার সহ সকলের কাছে আমরা রাজনৈতিক দল যারা রয়েছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, অঙ্গীকার ও প্রতিজ্ঞার সুদৃঢ় প্রতিফলনে ব্যর্থ ঘোষণাপত্র। আমাদের যে অঙ্গীকার, প্রতিজ্ঞা সেটা আরো একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে। আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম, সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে। জুলাই ঘোষণাপত্রকে আইনি কাঠামোর ভিত্তি হিসেবে দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এবং ঘোষণাপত্রের বক্তব্যের মধ্যে স্পষ্ট যে সকল পক্ষকে খুশি করার জন্য, সন্তুষ্ট করে আসলে একটি ঘোষণাপত্র প্রণয়নের চেষ্টাটা স্পষ্ট। নতুন সংবিধানের জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো পদ্ধতিতে ঘোষণাপত্রকে স্থায়ী করা এটা উচিত হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তা নির্বাচনের আগে বাস্তবায়নের দাবি জানান তিনি। আমাদের জন্য অপেক্ষা করা লাগবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। 5 অগস্ট গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন হয়ে উঠুক এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি এই প্রত্যাশা জানান। বলেন, 24-এর এই দিনে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। বিজয়ের এই দিনটি আনন্দের। এবার শহীদদের ঋণ শোধ করার পালা বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে দেশবাসীকে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতেই তিনি শহীদদের স্মরণ করেন। বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সময় শহীদ হয় হাজারো মানুষ। এবার সে শহীদদের ঋণ শোধ করার পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। হাসিনা সরকারের হামলা, মামলা ও লুটপাটে দেশের অর্থনীতির অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসিনা দেশে প্রতিষ্ঠা করেছিল ব্যক্তিতন্ত্র। দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র। এত কিছুর পরেও পলাতক ফ্যাসিস্ট ও তার দোসরদের মধ্যে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্নমত যাতে ফ্যাসিবাদের পুনর্জন্ম না দেয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্ন মত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্ন মত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে
প্রতিটি রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটি 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। কোনটি বর্জন করবেন? মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 আগস্ট 24-এর এই দিনে জনরোষে পুড়ে যাওয়া বাংলাদেশের পুনর্গঠনে কাজ শুরু করে ছাত্র জনতা। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার গঠনে শিক্ষার্থীরা বৈঠক করেন রাষ্ট্রপতির সঙ্গে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নাম আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। এদিকে ফ্যাসিবাদের অবসানের পর এই দিনেই মুক্তি মিলেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আরও জানাচ্ছেন এম.এ. আজিম। 6 আগস্ট জনরোষে তখন পুড়ে ছাই হাসিনার সরকার কাঠামো। শুধু গণভবন নয়, তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বিভিন্ন সরকারি অফিস দপ্তর। হাসিনার রক্ষা কবচ হয়ে ওঠা পুলিশ বাহিনীর উপর ছাত্র জনতার ক্ষোভ পুড়িয়েছে অধিকাংশ থানাগুলোকেও। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল না পুলিশ প্রশাসন। তবে সকালেই রাজধানীর সড়কগুলোতে স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। শুধু সড়কে নয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনেও রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা। সবার সম্মিলিত প্রস্তাবে সিদ্ধান্ত আসে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। একই সঙ্গে সেদিন উপদেষ্টা পরিষদ গঠন এবং এর সদস্যদের নামের প্রস্তাবও আসে বৈঠক থেকে। 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। এদিকে 6.5 বছর পর সেদিনই রাষ্ট্রপতির আদেশে মুক্তি মেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতিও শুরু করেন তিনি। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজমীদের ছবি টানানো নিয়ে মুখোমুখি অবস্থানে বাম সংগঠন ও ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার সন্ধ্যার পর টিএসসিতে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয় দুই পক্ষ। সাদ আহমেদের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামীদের ছবি টানানো নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় বাম সংগঠন ও ইসলামী ছাত্র শিবির। এ সময় মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে দুপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বাম সংগঠনের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। বাম সংগঠনের নেতারা বলেন, এ ধরনের ছবি টানানো মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। 71 ও 24-এর গণহত্যাকারীদের বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না বলেও জানান তারা। 71-এর গণহত্যাকারী এবং 24-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক স্পেস দিব না। এইখানে যে 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হইতেছে, এটা খুবই স্পষ্ট। এবং আমরা যারা 71-কে ধারণ করি, আমরা যারা বাংলাদেশকে ধারণ করি এবং আমরা যারা একই সাথে 24-কে ধারণ করি, আমরা কখনো এটা মানব না। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, বাম সংগঠনগুলো স্বৈরাচার শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে ষড়যন্ত্র করছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েমকে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার ষড়যন্ত্র। বামপন্থীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে মব সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি করেও তৃতীয় শ্রেণীর কর্মী থেকে পুরস্কার, পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ নিমিও অ্যান্ড টিসির প্রশাসনিক কর্মকর্তা বনে গেলেন আব্দুর রহিম। দুর্নীতির জাদুর চেরাকে রহিম আজ 100 কোটি টাকার মালিক। চাঞ্চল্যকর এই ঘটনায় যেন দেখার কেউ নেই। দুর্নীতি তদন্ত রিপোর্টে আব্দুর রহিমকে বরখাস্তের সুপারিশ করলেও উল্টো পদোন্নতি নিয়ে কমিশন বাণিজ্য করে হাতাচ্ছেন কোটি কোটি টাকা। দফায় দফায় অভিযোগ আসলেও রহিমের অদৃশ্য দাপটে নীরব খোদ মন্ত্রণালয়। বাকি অনুসন্ধান জানাচ্ছেন শাহাদাত নিশাদ। আমি মনে করি 10% টাকা আমি নিব বা 20%।
আব্দুর রহিম। দেখতে পাক্কা নিষ্পাপ মনে হলেও ফলের বেড়াল বের করতে অনুসন্ধানের নামে দেশ টিভি টিম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির অঘোষিত রাজা। 2012 সালে ঘুষ লেনদেনের মাধ্যমে চিফ টেকনিক্যাল অফিসারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পায় এই রহিম। জাদুর চেরাগে হয়ে ওঠেন বেপরোয়া। সরকারি হাসপাতালের সব ধরনের যন্ত্রাংশ মেরামতের কাজ করে নিমিউ আবার সেই কাজ দেয় বিভিন্ন ঠিকাদারদের। তবে রহিমের টেবিলে কমিশন পৌঁছালেই কাজ পায় ঠিকাদাররা। রহিমের সহযোগিতায় যন্ত্রাংশের দ্বিগুণ দাম দেখিয়ে ঠিকাদাররা হাতিয়ে নিচ্ছেন শত শত কোটি টাকা, যার মোটা কমিশন যায় রহিমের পকেটে। এভাবেই রহিম 13 গ্রেডের একজন কর্মচারী হয়েও ঢাকায় শেরেবাংলা নগরে একটি আলিশান ফ্ল্যাট, আজিমপুরে 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে সাতক্ষীরার আশাশুনিতে 3টি চিংড়ির ঘেরসহ নামে বেনামে গড়েছেন অডেল সম্পদ। এসব তথ্যই উঠে আসে রহিমের বিরুদ্ধে মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগে। রহিমের এসব ঘুষ দুর্নীতির বিষয় নিয়ে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সতর্ক করলেও ফের তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠায় 2019 সালে আবারও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। এরপর 2020 সালে মার্চে সে তদন্ত প্রতিবেদনে উঠে আসে অবৈধভাবে তার নিয়োগ ও দুর্নীতির তথ্য। এছাড়াও তাকে চাকরি থেকে প্রত্যাহারের সুপারিশও করে ওই তদন্ত প্রতিবেদনে। একই বছর 2 জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয় মন্ত্রণালয়। এদিকে তখনকার চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানের নাম ভাঙিয়ে এক ঠিকাদার থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুর সিভিল সার্জন অফিসে বদলি করে তাকে। কিন্তু মাদারীপুরে 3 মাসে একদিনের জন্য অফিস না করে উল্টো নিমিউর প্রধান কার্যালয়ে ফের বদলি করিয়ে নেয় নিজেকে। ক্ষমতা বলে বিয়ে থেকে এক লাফে ভাগিয়ে নেন প্রশাসনিক কর্মকর্তা পদ। এর জন্য আবার সুপারিশ করেন তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রহিমের আরেক সহযোগী টেকনিক্যাল ম্যানেজার মইনুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর ফাইলে স্বাক্ষর করা একটি ছবি উঠান, যে ছবি দিয়ে রহিম সহ বিভিন্ন ঠিকাদারের কাছে কাজ নিয়ে দিচ্ছেন বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিষয়টি নজরে আসায় মইনুলকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়, কিন্তু কৌশলে বেঁচে যায় রহিম। এদিকে তার বিরুদ্ধে চিকিৎসা যন্ত্রপাতি মেরামতের নামে টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করে দুদক। রহিমের এসব অপকর্মের বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে রাজি নয় আব্দুর রহিম। সেগুলো মন্ত্রণালয় থেকে সেটেল হয়ে আবার আমি এখানে তো আছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের কুলাউড়ায় শুকনা চড়ার পাড় ও রবির বাজার কর্মধা সড়কের পাশে উপজেলা প্রশাসনের ময়লা ভাগাড় এখন পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখানকার বর্জ্যে দূষিত হচ্ছে হাকালুকি হাওর সহ আশেপাশের জনপদ। প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার মেলেনি। সহকর্মী সালে এলাহি কুটির তথ্যচিত্রে শায়লা খানের রিপোর্ট। মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবিবাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়কের পাশে প্লাস্টিক, পলিথিন, বাসাবাড়ি ও দোকানের আবর্জনা সহ অন্যান্য ময়লা ফেলে আসছে। স্থানীয়দের অভিযোগ, এপ্রিল মাসে কিছু ময়লা ফেলা বন্ধ থাকলেও মে মাস থেকে আবারও রাতের অন্ধকারে রাস্তার পাশে ময়লা ফেলছে তারা। এই আবর্জনা সামান্য বৃষ্টি হলেই ছড়িয়ে পড়ছে রাস্তা ও জলাশয়ে, যা পরিবেশ ও জনজীবনের চরম ক্ষতি করছে। এভাবে ময়লা ফেলা শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, হাকালুকি হাওরের পরিবেশকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে। স্থানীয়দের অভিযোগ, সবকিছু জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বেশিরভাগ পচা বাসি মাল এগুলো আমাদের কুর্মদা ইউনিয়নের এই উকনাছড়াতে নিয়ে ফেলানো হয়। এই ময়লা আবর্জনার পানি গিয়া আখালুকি হাওরে পড়ে, এটা আখালুকির পানিও দূষিত করে। তাছাড়া এই ময়লা আবর্জনার পানি গিয়া আমরা আশপাশ যে ক্ষেত, কৃষকরা যে ক্ষেত করছে এটাত গিয়া প্রভাব ফেলে। এখানে ময়লা ফালানি লইয়া আমরা ডিসি সাহেবের কাছে গত মে মাসে আমরা অভিযোগ করার পরে এইটা ডিসি সাহেবে আমলও নিছেন না নেওয়ার কারণে উপজেলা প্রশাসন, ইউএনও সাহেব, প্রেসিডেন্ট সাহেব তারা ইয়া এটা একটা গর্ত করছেন। গর্ত করে কইছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে তারা ময়লাটা গর্তত ফেলাই ফেলাই, কিন্তু 2-3 মাস ধরে তারা এইরকম রাস্তার উপরে সাইটে ফেলাইয়া রাখছে। এই সেই দুর্গন্ধময় একটা এই পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার জন্য আমরা এই প্রশাসন সহ এলাকার সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাবো
যাতে করে এইখানে এই অপরিকল্পিত যাতে এই ময়লা আবর্জনার স্তূপ যাতে না ফেলা হয়। রাস্তার পাশে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা পরিষদে তারা অভিযোগ দিতেছে এগুলা দুর্গন্ধটা একটু রাস্তার পাশে না ফেলাইয়া যদি অন্য কোনো জায়গায় সরাইয়া ফেলাই তাহলে একটু ভালো হইতো। রবির বাজারের ব্যবসায়ীদেরকে খোলা জায়গাতে ময়লা না ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই জায়গাটা ময়লাগুলি ব্যবস্থাপনার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আপনারা দেখেছেন। দ্রুত ময়লা ব্যবস্থাপনায় কার্যকরী উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়রা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবায় ধস নেমেছে। ওষুধ, যন্ত্রপাতি, প্রয়োজনীয় জনবল সহ নানা সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান রোগী ও স্বজনরা। আর হাসপাতাল কর্তৃপক্ষ দায় চাপালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবায় একসময় ব্যাপক সুনাম ছিল, কিন্তু বর্তমানে সেখানে চিকিৎসা সেবা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাইরে থেকে। সিজারের কোনো ভালো ব্যবস্থা নাই। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে। ল্যাবই নাই, তো সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় জায়গাটা নতুন করে আবার জায়গায় উঠবে এবং যারা গরিব দুঃখী রয়েছে তারা সুচিকিৎসা পাবে এখানটাতে। অনিয়মিত বেতন সহ নানা সমস্যার কথা জানান হাসপাতালের এই কর্মকর্তা। বিগত 13 মাস থেকে আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই এবং কোনো ওষুধপত্র নাই, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নাই, অ্যানেস্থেসিয়া ডাক্তার নাই, যার জন্য আমাদের সিজারিয়ান সেকশন থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংকট সমাধান করলে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে, এতে করে ফিরে আসবে প্রতিষ্ঠানের ঐতিহ্য, এমনটি জানান হাসপাতালটির মেডিকেল অফিসার। আমাদের এখানে যে ওষুধের সংকট রয়েছে এবং অ্যানাস্থেসিয়ার যে 1-1.5 বছর ধরে অপারেশন করতে আমরা পারছি না এবং জনবল যে সংকট, যার কারণে আমরা সঠিকভাবে রোগীদেরকে সেবা দিতে পারছি না। যদি এইগুলো সমাধান করা হয় তাহলে আমরা হয়তোবা আগের অবস্থায় ফিরে যেতে পারবো। মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দ্রুত এসব সমস্যার সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রামু সড়কের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। সড়কটি যত্রতত্র খানাখন্দ আর প্রস্থ কম হওয়ায় গাড়ি চলাচলে নানা জটিলতা দীর্ঘদিনের। দুটি উপজেলাকে যুক্ত করার পাশাপাশি সড়কটি 6টি ইউনিয়নের বাসিন্দা, পর্যটক সহ মায়ানমার সীমান্তে 71 কিলোমিটার এলাকায় চলাচলের অন্যতম মাধ্যম। কিন্তু স্বাধীনতার 54 বছর পরও সড়কটি সংস্কারে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরেজমিন ঘুরে সহকর্মী আব্দুর বাশারের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। নাইক্ষ্যংছড়ি রামু সড়কে খানাখন্দের কারণে হেলে দুলে চলছে গাড়ি। সড়কটির চওড়া থাকার কথা 12 ফুট, কিন্তু দুই পাশ ভেঙে ঢালু হয়ে যাওয়ায় কিছু অংশের প্রশস্ততা কমে 10 থেকে 11 ফুটে পৌঁছেছে। বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে তৈরি হয়েছে গর্ত, যার কারণে বাস চলাচলের সময় পাশাপাশি দুটি গাড়ি যেতে পারে না। অপর প্রান্তের গাড়িকে রাস্তার পাশে দাঁড়িয়ে বিপরীত দিকের গাড়িকে আগে যেতে দিতে হয়। দীর্ঘদিনের অবহেলিত ভাঙাচোরা সড়কটি সম্প্রসারণ এখন জনদাবিতে পরিণত হয়েছে। আমরা নাইক্ষ্যংছড়ি থেকে রামু যাইতাম 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতাম, আর এখন নাইক্ষ্যংছড়ি থেকে রামু আসতে আমাদের লাগে আধা ঘন্টা। রাস্তার যে এই অবস্থা, ভাঙার জন্য গাড়ি চালাতে পারি না। অতি দ্রুত এই সড়কটি একটু প্রশস্ত করতে হবে এবং আপনার যেখানে মেরামতের হাদা খন্দক রয়েছে এগুলি মেরামত করে জনদুর্ভোগ যেন আপনার প্রশমন হয়। তার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, আপনার সাইড ভেঙে নামে গেছে, মানে বলতে আমরা অনেক কষ্ট পাচ্ছি গাড়ি চালাইতে, গাড়ি নিয়ে যাইতে আমাদের অনেক কষ্ট। মনে করেন যাইতে যাওয়ার সময় একটা ভাঙার মধ্যে পড়লো, দাম করে বাড়ি খেয়ে মাথার ফেটে গেল, সাইডে পড়ে গেল। অনেক আগে আসার সময় লাগতেছে 20 মিনিট, এখন 1 ঘন্টার উপরে লাগে। তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আবেদন জানাবো এলাকার পক্ষ থেকে এই কর্তৃপক্ষের জন্য এই রাস্তাটার দিকে একটু নজর জানা যায়। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সড়কটি উন্নয়নের কথা শোনালেন সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে একনেকে পাশ হয়েছে প্রকল্পটি। খুব শিগগিরই কাজ শুরু করা হবে বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবান জেলার 3টি সড়ক উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত একটি সড়ক। তো এই সড়কের বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই সড়কটি সহসাই হচ্ছে এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হবে। বর্তমানে পরামর্শক নিয়োগের কাজ চলমান রয়েছে এবং এই প্রকল্পের রাস্তাটি উন্নয়ন কাজ শেষ হলে এলাকার মানুষ পুরোপুরি উন্নয়নের সুফল ভোগ করতে পারবে। একনেকে পাশ হওয়া 890 কোটি টাকার মধ্যে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের 3টি সড়ক উন্নয়ন প্রকল্পের একটি হচ্ছে নাইক্ষ্যংছড়ি রামু সড়ক। সড়কটির ব্যয় ধরা হয়েছে 242 কোটি টাকা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ 22শে শ্রাবণ, সমাজ সংস্কার ও সাহিত্যকর্মে কালজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহের কুঠিবাড়িতে এবার নেই তেমন কোনো আয়োজন। নীরবে নিবৃত্তেই কবিকে স্মরণ করছেন তার অনুসারীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠিবাড়িতেই। এখানে বসে রচনা করেন অসংখ্য কালজয়ী সাহিত্য। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1889 সালে জমিদারি পরিচালনার ভার নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু থেকেই প্রজাদের খুব কাছে চলে যান তিনি। মুগ্ধ হয়েছিলেন শিলাইদহের ছায়াশীতল পরিবেশে। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল শিলাইদহে কবিগুরুর জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। কিন্তু মহাকবির 84তম প্রয়াণ দিবসে কোনো আয়োজন নেই শিলাইদহের কুঠিবাড়িতে। আমরা ধ্যানে জ্ঞানে রবীন্দ্রনাথকে স্মরণ করি যারা, আমাদের ভালো লাগার জায়গা থেকে আমরা সবসময় এখানে আসি। 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, এই দিবসটাও যাতে গুরুত্বপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে সেই রকম মর্যাদা দিয়ে যাতে বড় আকারে পালন করা হয়, এটা হচ্ছে আমার চাওয়া। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে আসছি দেখার জন্য, কিন্তু এসে দেখতেছি বন্ধ। খুব হতাশ হলাম আর কি। যদি মৃত্যুবার্ষিকীতেও অনুষ্ঠান হয় তাহলে দেশ বিদেশ থেকে মানুষজন আসবে দেখার জন্য। প্রত্যেক বছরই জন্মদিনের পাশাপাশি প্রয়াণ দিবসটাও যেন ঠিক যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন হয়, সে ব্যাপারে আমাদের বিশেষ দাবি থাকবে। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন যিনি, তার প্রয়াণ দিবস এভাবে নীরবে নিবৃতে চলে যাবে তা মানতে পারছে না রবীন্দ্র গবেষকরা। তাদের দাবি প্রয়াণ দিবসেও কবিকে যেন স্মরণ করা হয় জাতীয়ভাবে। তো এইভাবে হয় না। আমি যদি পেতে চাই তাহলে রবীন্দ্র, নজরুল, লালন এর সমগ্রভাবে পেতে হবে এবং সমানভাবে তাদের মৃত্যু দিবস মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে গুরুত্ব দিয়ে উদযাপিত হওয়া উচিত। আর কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এবছর কবিগুরুর প্রয়াণ দিবসে জাতীয়ভাবে কোনো আয়োজন নেই, তবে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও তার সৃষ্টিকর্ম সম্পর্কে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীর মতো প্রয়াণ দিবসও জাতীয়ভাবে আয়োজনের আহ্বান রবীন্দ্র প্রেমীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।